হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমিক পাস যোগ্যতায় একটা পরীক্ষা হয়, যেটাতে হচ্ছে তোমার আর্মির, মোটামুটি ধরা যেতে পারে আর্মির এসএসসি জিডি বলা হয়, জেনারেল ডিউটি, এবং যেটা হচ্ছে আর্মির কনস্টেবল র্যাঙ্কের একটা পোস্ট। তো সেটাতে প্রত্যেক বছর নিয়োগ হয় এবং ভালো ভ্যাকেন্সিতে ভাই নিয়োগ হয়। প্রত্যেক বছর অলমোস্ট 50,000 হচ্ছে প্রায় ভ্যাকেন্সি থাকে, এবং সেখানটাতে হচ্ছে একটা মাত্র তোমার পরীক্ষা হয়, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, তারপরে মেডিকেল হয়, তারপরে তোমার নিয়োগ হয়। এবং এই পুরো প্রসেসটা এক বছরের মধ্যেই হচ্ছে মোটামুটিভাবে কমপ্লিট হয়। যেমন 2025-এর নিয়োগটা এই সামনে আর কিছুদিনের মধ্যেই হচ্ছে তার ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করি। সেই নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করব। বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপজোক এবং কিছু ডকুমেন্টস রিলেটেড কিছু ইনকোয়ারি তোমাদের থাকে, যেমন হচ্ছে ওবিসি এবং হচ্ছে তোমার এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট হয়, সেগুলো নিয়ে কিছু কোয়ারি থাকে। সেগুলো হচ্ছে আমরা এই ভিডিওতে ক্লিয়ারিফাই করব, এবং তার হচ্ছে নোটিশ থেকে তোমাকে আমি পয়েন্টটা দেখাবো যে তোমাদের কী করা উচিত। ওকে, চলো শুরু করা যাক ভাই। দেখো, মেনলি আমাদের কনস্টেবল, দেখো জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2026। দেখো, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, এটা নোটিফিকেশান থেকে তোলা। ফর্ম ফিল আপ আমাদের শুরু হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে 1/12/2025 থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান বন্ধ হবে কবে, 31/12/2025-এর মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। কোনো পরীক্ষার ফর্ম ফিল আপই, সে তুমি যে পরীক্ষায় দাও না কিনা, আমাদের স্টেট গভর্নমেন্ট হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করবে না। লাস্ট ডেটের মিনিমাম 1 সপ্তাহ আগে ফর্ম ফিল আপ কমপ্লিট করে নেবে। ঠিক আছে ভাই, কারণ লাস্ট মুহূর্তে সার্ভার ডাউন হয়ে যায়, বহু প্রবলেম তৈরি হয়। লাস্ট মুহূর্তের জন্য কখনো অপেক্ষা করবে না। ওকে, আর অ্যাপ্লিকেশান মডিফিকেশান কী হয়, এটা একটা ভালো সুবিধে আছে। ধরো তুমি কোনো কারণে ফর্ম ফিল আপ ভুল করে ফেলেছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেসিক যে ইনফরমেশানগুলো, নাম, বাবার নাম, এইগুলো বাদ দিয়ে আর বাদ বাকি যে সমস্ত ইনফরমেশানগুলো তুমি দেবে, তোমার ভেনু, তোমার হচ্ছে পোস্ট প্রেফারেন্স, সেগুলো কিন্তু চেঞ্জ করা যাবে। সেটা হচ্ছে কোন তারিখ, 8ই জানুয়ারি 2026 থেকে 10ই জানুয়ারি, 10 এটা ভুল লিখেছে, 10ই জানুয়ারি 2026 তার মধ্যে। ঠিক আছে, চলো এরপরে দেখো, টেন্টেটিভ এক্সাম ডেট কবে, মোটামুটিভাবে ফেব্রুয়ারির লাস্ট থেকে মার্চ মাসের মধ্যেই হচ্ছে পরীক্ষাটা শুরু হবে। আমাদের হাতে মোটামুটিভাবে 3 মাস আছে। খুব ভালো করে প্রিপারেশান নিলে ভাই এই পরীক্ষাটা ক্লিয়ার করা যায়। 3 মাস 4 মাসের প্রিপারেশানে এই পরীক্ষা কিন্তু ক্লিয়ার করা যায়। আমি অন্যান্য পরীক্ষা বেলাতে কখনোই আমি বলি না যে কোনো গভর্নমেন্ট এক্সাম 3 মাস 4 মাস প্রিপারেশান নিয়ে ক্লিয়ার করা গেছে। আমি সবসময় এটাতে 100% আমি কখনোই জোর দিয়ে বলি না। কিন্তু এসএসসি জিডি এমন একটা পরীক্ষা, তুমি যদি ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও, এখানে কিন্তু ভাই ক্লিয়ার করা যায়। ওকে, চলো প্রথমে দেখো কি কি পোস্টগুলো থাকে। আমাদের পোস্টগুলো মেনলি স্যার থাকে হচ্ছে এই কটা। দেখো, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলস, এসএসএফ। এবারে আমরা এগুলো হচ্ছে তোমার একদম লাস্টে আলোচনা করব যে কোন পোস্ট প্রেফারেন্স দেওয়া যেতে পারে। এবারে কোন পোস্টের কোথায় পোস্টিং হয় সেগুলো নিয়ে কিন্তু আমাদের পুরনো একটা অলরেডি ভিডিও বানানো আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি সেটা শেয়ার করে দেবো, তুমি চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো যা ভ্যাকেন্সি ভাই দিয়েছে 25,487 তুমি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এবং এটা দেখে অনেকেরই মন খারাপ হয়েছে যারা প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা দিয়েছিলে, এবং সেক্ষেত্রে অনেক ভ্যাকেন্সি ছিল স্যার, 40,000 50,000 ভ্যাকেন্সি ছিল। এবছর স্যার 25,487। এই ভ্যাকেন্সি ভাই অবশ্যই বাড়বে। তুমি যদি গত বছরের ভ্যাকেন্সি দেখো, 39,481 ভ্যাকেন্সি ছিল, এটা বেড়ে গিয়ে অনেক ভ্যাকেন্সি হয়েছে। ঠিক আছে, প্রায় আরও 10,000 মতো ভ্যাকেন্সি তুমি এখানে এক্সপেক্ট করতেই পারো। সব সময়ের মতো দেখো, সিআইএসএফ আর সিআরপিএফ, এই দুটো জায়গাতে ভ্যাকেন্সি সব সময় বেশি থাকে, এটা সব সময়। ঠিক আছে, তুমি গত বছর দেখো, সিআইএসএফের ভ্যাকেন্সি ছিল হচ্ছে 14,595, সিআরপিএফের ভ্যাকেন্সি দেখো 5,490। সরি, এটা গত বছর। সিআরপিএফের হচ্ছে গত বছর ছিল দেখো 11,541, এবং হচ্ছে সিআইএসএফের ছিল দেখো কত, 7,145। এটা প্রতি বছরই বেশি থাকে। দেখো, বিএসএফের 15,654 ছিল গত বছর, এবছর ভ্যাকেন্সি দিয়েছে মাত্র 616। এটা হচ্ছে অবশ্যই অনেকটা পরিমাণ ভ্যাকেন্সি ভাই বাড়বে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, তো তুমি দেখো মোট মিলিয়ে এখানে এই কটা যে পোস্ট আছে, এই পুরো পোস্টের হচ্ছে ভ্যাকেন্সি দেখো, এসএসবি ভ্যাকেন্সি হচ্ছে 1,764, অবশ্যই মেল ফিমেল মিলিয়ে। দেখো, ফিমেলের ক্ষেত্রে এসএসবি কোনো নেই। আইটিবিপির ক্ষেত্রে দেখো 1,293, যেখানে মেল হচ্ছে 1,099 টোটাল, আর ফিমেল হচ্ছে 194। এবং এসএসএফের ক্ষেত্রে সেক্রেটারিয়েটের পোস্টিংয়ের ক্ষেত্রে দেখো শুধুমাত্র মেল ক্যান্ডিডেট হচ্ছে 23। সব থেকে, যদি কোনো স্টুডেন্ট তোমরা
পরবর্তীকালে সিভিল সার্ভিসের জন্য পড়তে চাও তাদের ক্ষেত্রে হচ্ছে এই এসএসএফ পোস্টটা হচ্ছে সবথেকে বেস্ট পোস্ট, কারণ সারা জীবনই হচ্ছে দিল্লিতে পোস্টিং হবে। ওকে, আর বাদ বাকি পোস্টিং কোথায় হবে কী হবে আমরা ভিডিওর শেষে আলোচনা করছি। ঠিক আছে ভাই, এই হচ্ছে গেল ভ্যাকেন্সি। এবং কাট অফ কিন্তু এখানটাতে অল ইন্ডিয়া বেসিসে হয় না, এটা হচ্ছে জোন ওয়াইজ, ইস্টার্ন জোন এইভাবে করে, এবং তার নকশাল এরিয়া, জেনারেল এরিয়া এইভাবে আলাদা আলাদা কাট অফ হয়। ওকে, নেক্সট দেখো ভাই, এবারে আমরা দেখব যে এখানে কি কি কোয়ালিফিকেশান লাগছে। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমাকে অবশ্যই 10th পাস হয়ে থাকতে হবে। যারা এই বছর অলরেডি 10th পাস হয়ে গেছো তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো, কিন্তু অবশ্যই বাকি ক্রাইটেরিয়াগুলো অবশ্যই তোমার থাকতে হবে। যেমন 18 থেকে 23 বছর, বর্ন বিটুইন 2/1/2003 থেকে 1/1/2008 মধ্যে তোমার জন্ম হতে হবে। SC ST হলে তুমি 5 বছর ছাড় পাবে, OBC হলে 3 বছর, EWS হলে 8 বছর, এক্স সার্ভিসম্যান হলে 5 বছর। এবং অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 100। আর এখানে ফিমেল, SC ST, EWS, ESM ক্যাটাগরির জন্য এখানে কোনো ফিস লাগবে না। ওকে, এবার দেখো সিলেকশন প্রসেস কী আছে। সিলেকশন প্রসেস ভাই প্রথমেই যেটা আছে তোমার হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশান, CBE। প্রথমে তুমি কম্পিউটার পরীক্ষা দেবে, ওটার কাট অফ ক্লিয়ার করলেই হচ্ছে তোমার ভাই তোমার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে গেলে ওখানেই মাপযোগ হবে, ওখানেই যদি তুমি সিলেক্ট হয়ে গেলে তবে গিয়ে তুমি হচ্ছে পরের মেডিকেলে যেতে পারবে, নাহলে ওখানেই তুমি বাদ। ঠিক আছে, এখানে দেখো কম্পিউটার বেসড এক্সামিনেশান এই কাট অফের উপর নির্ভর করেই হচ্ছে তুমি সিলেক্ট হবে। এরপরে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মেডিকেল এক্সামিনেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান। এরপরে হচ্ছে সিলেকশান কীভাবে হবে, তুমি যে এইখানে যে স্কোরটা করবে, এখানে টোটাল কত নম্বরের পরীক্ষা হবে স্যার? টোটাল পরীক্ষা হবে 160 নম্বরের পরীক্ষা হবে, 80টা প্রশ্ন থাকবে, 160 নম্বরের পরীক্ষা হবে। ওই 160-এর উপরে তুমি যেরকম স্কোর করবে প্লাস তুমি যেরকম হচ্ছে ভ্যাকেন্সি ফিল আপ করবে, ধরো তোমার প্রথমে মনে হলো ITBP ফিল আপ করবো, তোমার ধরো ITBPতে হলো না, তুমি যে স্কোর করেছো, তখন তোমার নেক্সট প্রেফারেন্স যেটা থাকবে তুমি সেই অনুযায়ী হচ্ছে সিলেক্টেড হবে। যদি নেক্সট প্রেফারেন্সে তুমি যদি সিলেক্ট না হও, তারপরে তার 3 নম্বর প্রেফারেন্স যেটা দিয়েছো সেটাতে তুমি সিলেক্ট হবে। ঠিক আছে ভাই, দেখো পরীক্ষার স্ট্যান্ডার্ড কী আছে। পরীক্ষা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ের ক্ষেত্রে দেখো 20টা প্রশ্ন 40 মার্ক, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস বা জিকে 20টা প্রশ্ন 40 মার্ক, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 20টা প্রশ্ন 40 মার্ক। ইংলিশের ক্ষেত্রেও কী আছে বলো, ইংলিশ অথবা হচ্ছে হিন্দি। এইটা হচ্ছে SSC GDর ক্ষেত্রে অনেকেই তোমরা আছো, অনেক ছেলেমেয়ে থাকে যে হিন্দিকে নিয়ে নেয়, তো এটা নিয়েও আমরা একটা ভিডিও বানিয়ে রেখেছি যে ইংলিশ সাবজেক্ট অথবা হিন্দি সাবজেক্ট কোনটা নেওয়া যুক্তিযুক্ত। তো এক্ষেত্রে এই যে যুক্তিটা আছে এখানে ইংলিশ এবং হিন্দির ক্ষেত্রে দুটো যুক্তি এখানে দাঁড়ায়। আমার হিসেবে একটা আমি যুক্তি বলি, কিন্তু এখানে আরও একটা যুক্তি খুব ভালোভাবেই অ্যাকসেপ্টেবল, সেটা হচ্ছে হিন্দিটা ছেলেমেয়েরা হচ্ছে অনেক রিজিয়নের ছেলেমেয়ে থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ছেলেমেয়েই আছে যারা হচ্ছে হিন্দি সাবজেক্টটা অনেক ভালোভাবে তারা পারে ইংলিশের তুলনায়। তাহলে সেক্ষেত্রে তারা কী করে, হিন্দি সিলেক্ট করে এবং হিন্দিতে খুব ভালো স্কোর করে। কিন্তু সে তুলনায় ইংলিশ একটা হিউজ সাবজেক্ট, হিন্দিটা যত তাড়াতাড়ি বুঝতে পারে লোকে, ইংলিশটা বুঝতে তার থেকে একটু বেশি সময় যাবে। স্বাভাবিকভাবে গ্রামার, এত বড় গ্রামার আছে, সেখানে তোমার স্টক অফ ওয়ার্ড থাকতে হবে, এই জন্য হচ্ছে ইংলিশটাতে অনেকে কম স্কোর করে। কিন্তু তুমি ইংলিশও ভালো করে, হিন্দি তুমি ভালো করে জানোই না, কিন্তু তুমি হিন্দি নিয়ে নেবে, সেক্ষেত্রে তো সেটা তো অ্যাকসেপ্টেবল নয়, তাই নয় কি? তাহলে সেক্ষেত্রে তোমাকে ইংলিশ নিতে হবে। তাহলে সেই জন্য ইংলিশ অথবা হিন্দি এটা ভেবে চিন্তে তুমি সিলেক্ট করবে যে হ্যাঁ স্যার আমি হিন্দি পড়তে পারি, অথবা আমি হিন্দি নেব। আর ইংলিশ নেওয়ার ক্ষেত্রে আমি যুক্তিটা কি বলি, আমি একটাই যুক্তি বলি যে তুমি তো শুধুমাত্র SSC GDর জন্য সরকারি চাকরির প্রিপারেশানে আসোনি। যদি তুমি শুধু GDর জন্য এসেছো আলাদা কথা, এরকম প্রেফারেন্স তুমি অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে পাবে না যে তুমি ইংলিশ নাও অথবা হিন্দি নাও, তুমি একমাত্র SSC GDর পরীক্ষাতে পাবে। তুমি পরের বছর 12 পাস করে গেলে তখন তুমি CHSL পরীক্ষা দিতে যাবে, তোমাকে ইংলিশ দিতে হবে, তখন ইংলিশ তোমাকে নিতেই হবে, তোমাকে ইংলিশে পরীক্ষা দিতে হবে সাবজেক্ট নিয়ে। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখন থেকেই ইংলিশটাকে ভালো করে পড়ি, যদি আমার হিন্দিতে সেরকম জ্ঞান না থাকে, তাহলে ইংলিশটা নেওয়া আমার কাছে মনে হয় বেটার। ঠিক আছে, এবারে তোমার ডিসিশন, তুমি ভালো করে নিতে পারবে আমি জানি। তো এখানে নেগেটিভ মার্কিং আছে দেখো 0.25 এবং ডিউরেশন হচ্ছে দেখো 60 মিনিট হচ্ছে তুমি পরীক্ষার জন্য সময় পাবে। ওকে, এবার দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 মিনিট 24 মিনিটে তোমাকে 5 কিলোমিটার দৌড়াতে হবে। ফর লাদাখ রিজিয়নের জন্য 1.6 কিলোমিটার 7 মিনিটে। ফিমেলদের জন্য কি আছে বলো 1.6 কিমি ইন 8.3 মিনিটস।
3 মিনিটসের জন্য, আর লাদাখের জন্য হচ্ছে 800 মিটার 5 মিনিটের জন্য। এটা তোমাকে কমপ্লিট করতে হবে ভাই। ওকে, এরপরে কি আছে দেখো, মাপজোক। হাইটের ক্ষেত্রে মেলের জন্য 170 সেন্টিমিটার থাকতে হবে, ফিমেলের জন্য হচ্ছে কি 157 সেন্টিমিটার থাকতে হবে। রিল্যাক্সেশন অ্যাভেলেবল ফর এসটি ক্যান্ডিডেট অনলি, এবং নর্থ ইস্ট, জম্মু কাশ্মীর এটসেট্রার জন্য কিছু রিল্যাক্সেশন আছে, আমরা দেখব। ওয়েট হচ্ছে কি প্রপোর্শনাল, একটা ওয়েটের একটা চার্ট আছে, সেইভাবে ওয়েট থাকতে হবে। আর চেস্টের ক্ষেত্রে কি হবে, অনলি মেল ক্যান্ডিডেটের জন্য আনএক্সপ্যান্ডেড হচ্ছে কি না ফুলিয়ে হচ্ছে 80 সেন্টিমিটার, আর মিনিমাম 5 সেন্টিমিটার তোমাকে বুক ফোলাতে হবে। তো রিল্যাক্সেশন অ্যাভেলেবল ফর এসটি এবং স্পেসিফিক রিজিয়ন কাদের আছে বলো, নর্থ ইস্ট এবং জম্মু কাশ্মীরের জন্য। ওকে, এইটা দেখো হচ্ছে লিস্ট আছে এখানে। এখানে দেখো অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইবের জন্য এখানে দেখো 170 সেন্টিমিটার যেটা দেওয়া আছে, এখানে দেখো মেলের জন্য 162 দেওয়া আছে। অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস অফ নর্থ ইস্টার্ন তাদের জন্য 157 সেন্টিমিটার, এবং অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ লেফট উইংস এক্সট্রিমিজম এফেক্টেড ডিস্ট্রিক্ট 160। তো এইভাবে হচ্ছে আদার্স ক্যাটাগরির জন্য আদার্স আলাদা আলাদা করে ভাগ দেওয়া আছে ভাই। ওকে, এবং দেখো অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইবের জন্য এখানে যেমন আমাদের ছিল কত 80 সেন্টিমিটার আনএক্সপেন্ডেড, এখানে হচ্ছে আনএক্সপেন্ডেড কত 76 সেন্টিমিটার হচ্ছে এসটি ক্যান্ডিডেটের জন্য। ওকে, এসসির জন্য কিন্তু কোনোভাবে কোনো ছাড় এখানে নেই। ওকে, আচ্ছা, এরপরে দেখো যদি কেউ এনসিসি সার্টিফিকেট নিয়ে থাকো না, এনসিসির হচ্ছে 3 রকমের সার্টিফিকেট হয়, এনসিসি সি সার্টিফিকেট, এনসিসি বি সার্টিফিকেট, এনসিসি এ সার্টিফিকেট। যদি কেউ করে থাকো তাহলে তুমি ধরো 160 নাম্বারের মধ্যে ভাই তুমি কত পেলে, 100 হচ্ছে 20 পেলে, বা তুমি হচ্ছে কত পেলে 100 পেলে, এবং তার সঙ্গে কী হবে তুমি 5% হচ্ছে মার্কস পাবে। তাহলে এর 5% মার্কস কত, 5 নাম্বার। ঠিক আছে, তাহলে তার মানে তোমার টোটাল স্কোর দাঁড়াবে কত, টোটাল স্কোর দাঁড়াবে হচ্ছে 105 নাম্বার। তখন দাঁড়াবে যদি তুমি এনসিসি সি সার্টিফিকেট তোমার কাছে থেকে থাকে। যদি বি সার্টিফিকেট থাকে তুমি 3% নাম্বার পাবে, যেটা তুমি পাবে তার থেকে 3% তুমি এক্সট্রা পে সেটা যোগ হবে। ঠিক আছে, এবং এনসিসি এ সার্টিফিকেট হলে 2%। ওকে, আচ্ছা, এরপরে দেখো সিলেবাস কী আছে। সিলেবাস দেখো আন্ডার দ্য স্কাই যা হয় সবই হচ্ছে সিলেবাস, রিজনিং, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং ইংলিশ, অথবা হিন্দি যদি নাও তুমি হচ্ছে হিন্দি। এবার দেখো একটা জিনিস যেটা বলতে চাই, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে, প্রিভিয়াস ইয়ার 2025-এ যে পরীক্ষা হয়েছিল 42 শিফটে পরীক্ষা হয়েছিল, 42 শিফটেরই পরীক্ষার প্রশ্ন তুমি যদি আমাদের অ্যাপে চলে যাও না ভাই, এই অ্যাপে এখানে PYQ বলে একটা অপশান আছে, এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সেন্ট্রাল এসএসসি এক্সাম বলে একটা অপশান পাবে, তার ভেতরে দেখবে এসএসসি জিডি 2025 অপশান আছে, সেখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পরপর স্টেপ বাই স্টেপ মক টেস্ট হিসেবে আপলোড করা আছে। ওখানটাতে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা মক টেস্ট রেডি করা আছে, তুমি চাইলে ওখানে গিয়ে মক টেস্টগুলো দিতে পারো বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোও দেখতে পারো। এবং আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পুরো 48 শিফটের প্রশ্ন ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানে হচ্ছে তোমাকে PDF আমাদের টেলিগ্রামে হচ্ছে প্রোভাইড করে দেবো, ডিসক্রিপশনের লিঙ্ক আছে। ওকে, দেখো বাদ বাকি হচ্ছে যে জিনিসটা আমরা বলতে চাইছি সেটা দেখো, এরপরে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সার্টিফিকেট নিয়ে যেটা কথা, সেটা হচ্ছে দেখো ভালো করে ডিটেলস এখানে বলা আছে, দ্য ক্রুশিয়াল ডেট ফর ক্লেম অফ SC ST OBC EWS স্ট্যাটাস or any other benefit, fees concession, reservation, age relaxation, etc. will be the closing date for receipt of the online application form. ক্লোজিং ডেট কত তারিখে দেওয়া আছে স্যার, 31শে ডিসেম্বর হচ্ছে ক্লোজিং ডেট আছে। 31শে ডিসেম্বরের মধ্যে সেন্ট্রাল ফরম্যাটে তোমার SC ST EWS OBC সার্টিফিকেট বানানো হয়ে থাকতে হবে। দেখো SC ST সার্টিফিকেট তুমি সারা জীবনে একবারই সেন্ট্রাল ফরম্যাট বানাবে, ওটার জন্য রিনিউ করার কোনো দরকার নেই। কিন্তু OBC এবং EWS সার্টিফিকেট হচ্ছে কি হয়, তোমার রিনিউ হয়। এবারে শুধুমাত্র OBC অ্যাকসেপ্টেড কাদের, যারা সেন্ট্রাল OBC ছিল, আমাদের স্টেটের ক্ষেত্রে OBC A OBC B ওইসব নয়, সেন্ট্রাল OBC লিস্টে যারা আছো তারাই হচ্ছে একমাত্র গ্রহণযোগ্যতাটা পাবে। এবং ক্রুশিয়াল ডেট যেটা কি 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে তোমার হচ্ছে সমস্ত সার্টিফিকেট আপ টু ডেট থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ডকুমেন্টস ভেরিফিকেশানে গেলে ক্রুশিয়াল ডেটের আগে ইস্যু হয়েছে কিনা তোমার চেক করে নেবে। ঠিক আছে ভাই, আর দেখো EWS সার্টিফিকেট কি আছে, পারসন সিকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু দ্য বেসিস অফ দ্য রিজার্ভেশন টু EWS মাস্ট এনশিওর দ্যাট হি সি পজেসেস দ্য ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ভ্যালিড ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 ইস্যু অন দ্য বেসিস অফ দ্য ইনকাম ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 24-25 ইন অ্যাকর্ডেন্স উইথ এত। এর ক্ষেত্রে কি তোমার, এর ক্ষেত্রে EWS এর ক্ষেত্রে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারেরটাই তোমাকে হচ্ছে সাবমিট করতে হবে।
অ্যাট দ্য ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্টস ভেরিফিকেশন। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা জিনিস বলা আছে ডোমিসাইল সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এখানে কিন্তু ক্রুশিয়াল ডেটের কথা কিন্তু এখানে কিছু বলা নেই। তার মানে তুমি সিলেক্ট হওয়ার পরে তখন কিন্তু তুমি ক্রুশিয়াল মানে তুমি ডোমিসাইল সার্টিফিকেট নিতে পারো। ওকে, চলো এখানে একবার পড়ে নিই আমরা। ক্যান্ডিডেটস উইল বি কনসিডার ফর রিক্রুটমেন্ট ইন দেয়ার রেসপেক্টিভ স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি অন প্রোডাকশন of a valid domicile certificate বা permanent residential certificate issued by the competent authority so authorized by the state union territory concerned to provide their domiciliary status at the time of document verification, following which their candidature will be cancelled forthwith. The domicile certificate must be of the state union territory indicated by the candidates in their online application form, following which their ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেল ফোরথুইট। এখানে দেখো কিন্তু কোনো ডেটের কথা বলা নেই। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট তুমি যে কোনো সময় বের করতে পারো, সিলেক্টেড হয়ে গেলে তারপর ডোমিসাইল সার্টিফিকেট তুমি বের করতে পারো। ওকে, এবার দেখো যেটাতে আমরা আসছি মেনলি সেটা হচ্ছে যে আমাদের এটা কিভাবে ফিল আপ করবো, আমরা হচ্ছে আমাদের প্রেফারেন্সটা কীভাবে ফিল আপ করবো। প্রথম কথা হচ্ছে প্রেফারেন্স, এই জায়গাগুলোর আমি শর্টে তোমাকে বলে দিচ্ছি যে যদি দেখো এখানে ফোর্সের চাকরি করতে যাচ্ছ তুমি হচ্ছে একটা আর্মির চাকরি করতে যাচ্ছ, আর্মির চাকরির মধ্যেও আবার অনেক কিছু ভাগ থাকে। অনেক কিছু ভাগ মানে কেউ খুব ডেয়ারিং হয়, স্যার আমি বিএসএফে চাকরি করব, আমি বর্ডারে চাকরি করব, পাকিস্তান বর্ডারে চাকরি করব, বাংলাদেশ বর্ডারে কাজ করব, পোস্টিং নেব, আমি বিএসএফে আমি যাব। এটা প্রত্যেকের একটা ভাই ফ্যাসিনেশান থাকে, আমি বিএসএফই হব। ঠিক, তুমি বিএসএফ ফিল আপ করো। এবারে দুটো পোস্ট আছে, একটা পোস্ট হচ্ছে সবথেকে আমার কাছে যেটা মনে হয় সবথেকে যেটাকে বলা হয় আর্মির মধ্যে সুখের চাকরি, সেটা দেখো এসএসএফটা হয় কিন্তু এর ভ্যাকেন্সি ভাই খুব কম থাকে। এসএসএফ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, দিল্লিতে পোস্টিং হবে। এটা হচ্ছে কিন্তু ভ্যাকেন্সির নিয়ার অ্যাবাউট খুব কম, 100টা, এবছর যেমন 22টা না 23টা দিয়েছে, ভ্যাকেন্সি খুব কম থাকে, তো কাট অফ স্বাভাবিকভাবে অনেক হাই যাবে। এরপরে মোস্ট যেটা আমি মনে করি, যেটা মানে তোমরাও বুঝতে পারবে, সবথেকে আর্মির চাকরি করেও একদম কি বলা যেতে পারে যে মানে একদম খুব ভালোভাবে চাকরি করা যায়, সেখানে হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি পোস্ট। এগুলো পোস্টিং কোথায় হয় ভাই? এগুলো পোস্টিং হচ্ছে এয়ারপোর্টে হবে, বড় বড় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্কে হবে, মেট্রোতে হতে পারে, এখানে হচ্ছে সিআইএসএফ কাজ করে। ঠিক আছে, এবার দেখো পোর্টে পোস্টিং হয়। এবারে সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস, এগুলো হচ্ছে বিভিন্ন দেখো স্টেটের মধ্যেই পোস্টিং হবে, যেখানে নকশাল এরিয়া আছে, মাওবাদী উপদ্রিত জায়গা আছে, সেই সমস্ত জায়গাতে তোমার এগুলোতে পোস্টিং হতে পারে সিআরপিএফ। এবার দেখো এসএসবি সশস্ত্র সীমা বল, এগুলো হচ্ছে বর্ডারে যেগুলোতে আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, নেপাল ভুটান এই সমস্ত জায়গাতে পোস্টিং হবে। এরপরে দেখো আইটিবিপি আসাম রাইফেলস, এই দুটো জায়গাতে তুমি পোস্টিং নেবে, সারা জীবন তুমি পাহাড়ে পোস্টিং পাবে। তুমি নিশ্চয়ই ইউটিউবে বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় অফিসারকে দেখেছো যারা হচ্ছে আইটিবিপিতে চাকরি করতো, স্পেশাল ফোর্সে চাকরি করতো, বছরের পর মাস হচ্ছে তারা হচ্ছে মানে একদম বিশাল অনেক উঁচু অল্টিটিউডে পোস্টিং থাকে, যেখানে হচ্ছে মানে মাইনাসে সারা বছরই মাইনাসে হচ্ছে টেম্পারেচার থাকে, সেই রকম জায়গাতে তোমার পোস্টিং হবে আইটিবিপি। ঠিক আছে, এইরকম জায়গা। আসাম রাইফেলস আসামেই পোস্টিং হবে, ওইখানেই পোস্টিং হবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমি শর্টে তোমাকে বললাম কোথায় পোস্টিং হতে পারে, চাকরির কী মানে ওখানে স্পার্ক কী আছে। ঠিক আছে, তো এই হচ্ছে গেল। সেই হিসেবে তুমি ফর্ম ফিল আপ প্রথম করতে পারো। এরপরে যেটা সুবিধে হয় কি, ভ্যাকেন্সি দেখে মোটামুটিভাবে ভ্যাকেন্সি একটা কাট অফের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যেখানে ভ্যাকেন্সি 200 আর যেখানে ভ্যাকেন্সি 2000 বা যেখানে ভ্যাকেন্সি 1200, সেখানে ক্ষেত্রে কিছুটা হলেও মানে কাট অফ একটা ক্রুশিয়াল রোল প্লে করে। সেক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি সবসময় যেটা থাকে সিআইএসএফে ভ্যাকেন্সি সবসময় বেশি থাকে, তুমি সিআইএসএফ ফার্স্ট প্রেফারেন্স থাকতে পারে, সিআরপিএফ তুমি তারপরে দিতে পারো। আর আমি যেটা বললাম যে আমার সেই রকম জোশ আছে স্যার আমি পোস্টিং বিএসএফেই নেব, আমি পোস্টিং আসাম রাইফেলসে নেব, তাহলে আমি ফার্স্ট প্রেফারেন্স দেবো আসাম রাইফেলস। এবার সেটাতে যদি না হয় তারপরে তুমি যে পোস্টগুলো সাজিয়ে রাখবে সেই অনুযায়ী তুমি পোস্টিং পাবে। ঠিক আছে ভাই, এই গেল হচ্ছে পোস্ট প্রেফারেন্সের ব্যাপার। এরপরে হচ্ছে দেখো আমরা প্রিপারেশান নিয়ে অনেক ভিডিও করব, প্রিপারেশান নিয়ে কি কোন জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসছে সেগুলো আমি আলোচনা করব। কিন্তু তার আগে তোমাকে কিছু বলতে চাই, যেটা হচ্ছে তুমি চাইলেই খুব ভালো করে প্রিপারেশান নিতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, টেলিগ্রামে হচ্ছে ফটো সেকশানটাতে চলে যাবে। প্রিভিয়াস 2024-এ এরকম অন্তত 30 থেকে 35 জন ছেলেমেয়ে আছে যারা হচ্ছে কোনো কোর্স না কিনে শুধু ফ্রি এই ক্লাসগুলো করে, এবং তাদের মধ্যে কিছুজন
পুরো এই ক্লাস কমপ্লিটও না করে জিডি ক্লিয়ার করে দিয়েছে। 20টার মধ্যে হচ্ছে 17টা 16টা 18টা করে প্রশ্ন ঠিক করে দিয়ে এসেছে, ঠিক আছে, শুধুমাত্র এই ক্লাসগুলো করে। এবারে তোমার যদি মনে হয় না স্যার এখানকার থেকে আমি একটা কি বলবো একটা ওইভাবে কোথায় প্রশ্ন আছে কোথায় না আছে খুঁজে পাচ্ছি না, আমি একটা পেড ব্যাচে ক্লাস করতে চাই, আমি মানে ডিসিপ্লিনের মধ্যে ক্লাস করতে চাই, তাহলে হচ্ছে জিডির হচ্ছে আমাদের একটা ব্যাচ শুরু হয়েছিল, কিন্তু ব্যাচটা অনেক দিন আগে শুরু হয়েছিল, সেখানে 2 থেকে 3 মাস হচ্ছে আমরা কিছু প্রবলেমের জন্য আমি ক্লাসটা নিতে পারিনি, কিন্তু সেটা আগামী 3 মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। মার্চ মাসে পরীক্ষা হবে ধরা যেতে পারে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা জানুয়ারি মাসের মধ্যে আমরা কোর্স কমপ্লিট করব, ফেব্রুয়ারি মাস পুরো রিভিশন করব, এরকম আমরা শিডিউল একটা বানিয়েছি। সেক্ষেত্রে তুমি এই কোর্সটা নিতে পারো, সেটা তুমি কোথায় পাবে, তুমি হচ্ছে পেড কোর্সের মধ্যে লাইভ সেকশানে গিয়ে তুমি ওটা পাবে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস বলতে চাই যে মক টেস্ট এবং প্র্যাকটিস ক্লাস, ইউটিউবে আমরা প্র্যাকটিস ক্লাস করব। গত বছর আমরা শুরু করেছিলাম, কিন্তু আমার পাশে পর্যাপ্ত মেটেরিয়াল সেই সময় ছিল না, যে মেটেরিয়াল একটা টাইপ করাতে হবে, তাকে প্রিন্ট করাতে হবে, তাকে ট্রান্সলেট করাতে হবে, সেইগুলো আমার কাছে ছিল না। কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে আমরা মেটেরিয়াল কালেক্ট করেছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কালেক্ট করেছি, সেগুলো আমরা ইউটিউবে ডেলি বেসিসে আমরা ক্লাস করব প্র্যাকটিস হিসেবে। ওকে, এবং মক টেস্ট দেখো আমাদের প্রত্যেক বুধবার করে একটা করে তুমি এসএসসি জিডির ফুল মক টেস্ট আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে। এছাড়াও আমাদের দেখো 50টা মক টেস্ট আমরা রেডি করেছি, ডেট ওয়াইজ উইকলি 3টে বা 4টে, সোম বুধ শুক্র করে আমাদের হচ্ছে উইকলি পরীক্ষা হবে, সেখানে ডিটেলস অ্যানালাইসিস ভিডিও পাবে, ডিটেলস অ্যানালাইসিস পিডিএফ পাবে। সেটা হচ্ছে 50টা পেড মক টেস্ট আছে, সেটা তুমি পেয়ে যাবে আমাদের এই পেড টেস্ট সিরিজ অপশানে গেলে, যেটা হচ্ছে অ্যাপের মধ্যে দেওয়া আছে এইখানটাতে। এবং ফ্রি টেস্ট সিরিজ দেখবে সব হচ্ছে এইখানটাতে ভাই দেওয়া আছে, এবং যত ফ্রি ক্লাস হবে, ফ্রি টেস্ট সিরিজের যে পিডিএফগুলো, সেগুলো সমস্ত আমাদের হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো। ঠিক আছে ভাই, এই হচ্ছে গেল আমাদের টোটাল ডিসকাশান নোটিফিকেশান নিয়ে। এরপরে যদি তোমাদের দাবি থাকে যে কীভাবে স্যার ফর্ম ফিল আপ করবো, তোমরা কমেন্ট করো। যদি মনে হয় যদি কোনো অসুবিধে হচ্ছে, তাহলে তোমার ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ আমি তোমাকে দেখিয়ে দেবো। ওকে, আর আমাদের ক্লাস শুরু হবে এই সপ্তাহ থেকে, শনিবার থেকে আমাদের হচ্ছে এইটা পেড ব্যাচের হচ্ছে ক্লাস, যেটা আমাদের বাকি ছিল। 4টে চ্যাপ্টার অলরেডি আমাদের এখানে কমপ্লিট হয়ে আছে, বাদ বাকি চ্যাপ্টারগুলো আমাদের হবে এই শনিবার থেকে। আমাদের হচ্ছে এই পেড ব্যাচের ক্লাসটা শুরু হবে, সপ্তাহে হচ্ছে 4টে করে ক্লাস থাকবে। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।